2009 সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন, তিনি আমাকে ডেকে পাঠান এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চান। এবং আমি তাকে বলি যে আমি একজন সাংবাদিক হিসেবে এই কাজটা করেছি, আপনার আবেগ আছে, অনুভূতি আছে, আমি সেটা মানি, কিন্তু আমি আমার সাংবাদিকতার নর্মস থেকে, বিবেচনা থেকে আমি এ কথা আপনাকে বলতে পারি না যে এই সাক্ষাৎকারটা আমি কোথায় নিয়েছি, কিভাবে নিয়েছি, কিভাবে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সেটা আমি করতে পারি না। সাক্ষাৎকারের কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে কিনা আপনি সেটা বিবেচনা করুন, যে আমি তাকে প্রমোট করতে চাইছি কিনা, আমি তাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছি কিনা, সেটা আপনি দেখতে পারেন। বাট উনি আমাকে প্রশংসা করেছেন, না তুমি একটা ভালো কাজ করেছো, সাহসী কাজ করেছো, দ্যাটস ইট, ওর মধ্যে দিয়ে আলোচনা। তখন আমি ওনাকে বলি যে আমাকে তো নানা মহল থেকে ডিস্টার্ব করা হয়, অনেকেই আমার কাছে এটা দেখতে চান, অনেকে এটা বুঝতে চান, অনেকে রিপোর্ট গুলো চান। তখন শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে আমি যেন কারোর সঙ্গে এই সাক্ষাৎকারের বিষয়ে আর কথা না বলি, শেয়ার না করি। এবং আমার যতদূর মনে পড়ে, তো হ্যাঁ, আমি তাকে কথা বলেছিলাম যে আমাকে নানা মহল থেকে ডিস্টার্ব করা হচ্ছে, তথ্য জানতে চাওয়া হচ্ছে, তুমি কাগজ কলম নিয়ে আমার কাছে জানতে চান। তখন উনি মাত্র প্রধানমন্ত্রী হয়েছেন, যমুনাতে বসেন, আজকে যেখানে তথ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস থাকেন, বা প্রথম এসে যিনি অফিস করলেন, তারপরে তো শেখ হাসিনা গণভবনে গিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, এখন গণভবনে অফিস করা শুরু করেছেন। সেই যমুনায় বসে তিনি আমার কাছ থেকে তখন লিখতে চান যে কারা কারা করছে। তা আমি বললাম যে নাম বলে তো লাভ নেই, বাট পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থা। এবং তারপর থেকে আসলে কেউ আমাকে আর বিরক্ত করেনি। কিন্তু যখনই কেউ কোনো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন, কিংবা পুলিশের প্রধান হয়েছেন, বা কোনো ডিপার্টমেন্টের প্রধান হয়েছেন, তারা ওই একই সূত্র নিয়ে আমাকে যোগাযোগ করতেন, এবং যেন আমি একটা ক্রিমিনাল, আমার এই বিষয়ে তাদেরকে তথ্য দেওয়াটা দায়িত্ব। কিন্তু তারা এটা আসলে মূলত করতেন সরকারকে বা সরকার প্রধানকে খুশি করবার জন্য, যে তারা বোধহয় পেয়েছেন। কারণ সরকারের একটা চেষ্টা ছিল, তারা যেহেতু এই বিচারিক প্রক্রিয়াটা তাদের দিক থেকে শেষ করেছেন, তাদেরকে দণ্ডিত অপরাধীদের এনে দণ্ড দেওয়াটা তাদের একটা টার্গেট। তো সেই ক্ষেত্রে সরকারকে কিভাবে সহযোগিতা করা যায়, সেই জন্য এই কাজটি প্রায় সবাই করতেন। এবং আমাকে মোটামুটি ভাবে যখন যারা কথা বলবার চেষ্টা করেছেন, কারো কারো একটু রূঢ় আচরণও ছিল। এবং একটা পর্যায়ে আমি যখন বলেছি যে এই বিষয়ে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, উনি যেটা বলবেন, কারণ উনি আমাকে বলেছেন যে আমি যেন এই বিষয়ে কারোর সঙ্গে শেয়ার না করি। এবং তারপর থেকে আসলে আমাকে, আমি একেবারে সত্য কথা বলছি, কেউ বিরক্ত করতেন না। এরপরে পার্লামেন্টে দাঁড়িয়ে একবার প্রধানমন্ত্রী বললেন, ওনার খুব অসন্তুষ্ট হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রতি তার ক্ষোভ ছাড়ছিলেন যে এই খনিদের তারা ফেরত দেয় না, অথচ তৃতীয় মাত্রার চিল্লুরও জানিস এরা কোথায় আছে, আর ওরা স্বীকার করে না বা ওরা দেয় না। খুব একটা নেগেটিভ ভাবে আমাকে উপস্থাপন সংসদে করেন, এটা সত্যি কথা। যদিও অনেকে সেটাকে মিস ইন্টারপ্রেট করেছেন, অনেকে, যেমন যেদিন তিনি পার্লামেন্টে বললেন শেখ হাসিনা এই কথা আমার নাম উচ্চারণ করে, সেদিনই সন্ধ্যায় একজন সংসদ সদস্য সঙ্গে আমার টেলিভিশন, আমাদের স্টেশনে দেখা, তিনি শেখ হাসিনার বন্ধু, কবি ছিলেন, নামও বলতে পারেননি, কাজী রোজি। তিনি আমাকে দেখা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠলেন। জ্বলে উঠে তিনি বলছেন যে আপনি একটা খারাপ লোক, আপনি একটা বঙ্গবন্ধু খুনির সঙ্গে আপনার সম্পর্ক, নানাভাবে। আমি ওনাকে বললাম যে আপনার এই দুর্দণ্ড প্রতাপশালী বান্ধবী আজকে দেশের প্রধানমন্ত্রী, আমি যদি এতই খারাপ হতাম বা এতই ক্রিমিনাল হতাম, উনি কি আমাকে জীবিত রাখতেন কিনা? দ্যাট ওয়াজ মাই কনভারসেশন উইথ হার। এবং এইভাবে দীর্ঘকাল চলল। ক্ষমতার শেষ ভাগে এসে শেখ হাসিনা আমার প্রসঙ্গে যদি কোথাও কখনো কথা উঠেছে, এমনকি আমি শুনেছি ওনার দুই বোনই শেষে এসে আমাকে বঙ্গবন্ধুর খুনির সঙ্গে সম্পর্কিত একজন হিসেবে চিত্রায়িত করবার চেষ্টা করেছেন, যে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, কাজে আমি খুব ভালো লোক নেই। কিন্তু ইনিশিয়ালি 9, 10, 11, 12, 13, 14 আমাকে নিয়ে বা ওই সাক্ষাৎকার গ্রহণ করবার কারণে তার খুব একটা তাদের সমস্যা হয়নি। এটা একেবারেই যখন 24, 23, 22 এসে সরকারের একটু খারাপ সময় যাচ্ছে, এবং আমি একটু আমার নিয়মিত যে রোল তার বাইরে গিয়ে নানা অ্যাক্টিভিটিস এর মাধ্যমে খানিকটা নিজেকে আর একটু বেশি প্রকাশিত করেছি, আর একটু বেশি সরল হবার চেষ্টা করছি, সেই মুহূর্তে তারা এই কথাগুলো বলবার চেষ্টা করলেন। এবং এখানে আরেকটা কথা, এর মধ্যে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন আমার কাজ সাংবাদিক হিসেবে সবার সঙ্গে যোগাযোগ রাখা, কেউ ডাকলে কথা বলা,
বা আমারও প্রয়োজন পড়লে, আমার প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন অথবা পেশাগত প্রয়োজনে আমি যে কোনো লোকের সঙ্গে, এবং সেটা কালপ্রিট হতে পারে, ভালো লোক হতে পারে, যে কারোর সঙ্গে আমি কথা বলতে পারি। এবং আমার স্মরণ আছে 2009-এ আমি প্রায় ঘন্টাখানেক ওনার সঙ্গে কথায়, আমি যখন ওনার রুম থেকে বেরিয়ে আসছি, উনি এবং আমি ছিলাম, উনি আমার দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন আমি যখন বেরিয়ে যাচ্ছি, তখন বলছিল শোনো, উনি বললেন যে বাংলাদেশে যেন গণতন্ত্র টিকে থাকে, এটা খেয়াল রাখবা সবসময়, তোমার একটা দায়িত্ব আছে এবং তুমি এটা খেয়াল রাখবা। আমি বুঝতে পারি যে উনি কেন কথাটা বলেছেন, কারণ উনি 2007-এর যে 1/11-এর সরকার আসে, আমার সম্পর্কে কেউ কেউ এই দুর্নামও দেন যে সে সময় আমার ভূমিকাটা 1/11-কে সহায়তা করেছে। যদিও তিনি বলেছেন এটা তার আন্দোলনের ফসল, তিনি বলেছেন ওই সরকারকে তারা সংসদে অনুমোদন দিবেন তাদের কার্যক্রমকে, এগুলো তারাই বলেছেন, আমার বলবার প্রয়োজন পড়ে। যাই হোক, একটু খোঁচা স্বরেই তিনি এটা আমাকে বললেন। তো আমি আবার টেবিলের সামনে, টেবিলে চেয়ার ধরে দাঁড়িয়ে বললাম যে এটা তো নির্ভর করে আপনার এবং বেগম খালেদা জিয়ার উপরে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটা মূলত আপনাদের দুজনের এবং এই দুই দলের উপর নির্ভর করে, এবং ইতিহাস আমাদের আসলে সেই সাক্ষী দেয়। এরপরে ওনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে, বিভিন্ন সময় উনি ডেকেছেন, আমি ওনার সঙ্গে কথা বলতে পেরেছি, কথা বলেছি। এমনকি উনি আমার তৃতীয় মাত্রা দেখেও একদিন মনে আছে ফোন করেছেন, ভোরবেলা ফোন আমি করতে পারিনি, পরে সন্ধ্যায় ওনাকে ফোন করেছে যে আপনি কেন ফোন করেছেন। তখন উনি আমাকে বলেছেন যে তৃতীয় মাত্রার মান আমি এত নিচে নামিয়ে ফেলছি কেন। ঈদের একটা প্রোগ্রাম, একটু স্যাটায়ার প্রোগ্রাম ছিল, সেখানে রাজনীতিবিদদেরকে খানিকটা হেউ করা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের তখনকার ক্ষমতাসীনদের, সেই কারণে তিনি এই কথা বলছেন। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মাঝে মধ্যে খুব কম ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, ওনার অফিসে লম্বা সময় ধরে কথা হয়েছে, কিন্তু উনি কখনই আমাকে, যেমন আমি ওনাকে তৃতীয় মাত্রায় আসতে বলেছেন, উনি বলেছেন আমি তোমাকে সাক্ষাৎকার দিব না যতক্ষণ না তুমি আমার বিরোধিতা বন্ধ করো। এবং তারপরে ওনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয় বিভিন্ন সময়। আমি পরে প্রয়াত উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ওনার ডক্টর আলাউদ্দিন আহমেদের কাছে শুনেছি যে উনি একসময় ক্যাবিনেটে তুলেছিলেন যে এই সাক্ষাৎকারটি প্রচার করা যায় কিনা, কারণ এই সাক্ষাৎকারের মধ্যে অনেক রূঢ় সত্য কথা আছে, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে গেছে, আরো অনেকের বিরুদ্ধে গেছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বা শেখ মুজিব হত্যাকাণ্ডের কিছু তথ্য পাত্র এখান থেকে, এমনকি 3রা নম্বর হত্যাকাণ্ডেরও সেটা এখানে আছে। আমি পরে প্রফেসর আলাউদ্দিন আহমেদের, তিনি আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, অবশ্য পরে উপাচার্য হয়েছেন, শিক্ষক ছিলেন, আমার সরাসরি শিক্ষক নন তিনি। ক্যাবিনেটে উত্থাপন করবার পরে মন্ত্রিসভায় এটা নিয়ে দুজন অন্তত আপত্তি তুলেন, তাদের একজন মতিয়া চৌধুরী আর একজন হাসান হাকিম, তার এটা প্রচারের বিপক্ষে। এরপরও শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে। এক সময় আমি তাকে বললাম যে অ্যান্থনি মাসকারেনাস এই কর্নেল ফারুক রশিদের ইন্টারভিউ করে, ছোট্ট ইন্টারভিউ, সেটা এটি বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, এবং বাংলাদেশে 15ই আগস্ট আসলে বা এই সময়টাতে আসলে ছোট ছোট ক্লিপ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ব্যবহার করে। আমি ওনাকে বললাম যে আমার চামড়ার রং কি বাদামি বলে বা আমি সাদা নয় বলে আমার ইন্টারভিউটা প্রচার কেন করতে পারলাম না, এবং আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো মানের একটা ইন্টারভিউ। তুমি বললেন না, ও তোমার চেয়ে তো অনেক স্মার্ট। এটা আমি বুঝেছি তুমি জাস্ট অ্যাভয়েড করতে চেয়েছেন। আমি বললাম যে আমার এটা আমি কেন প্রচার করতে পারলাম না। যাই হোক, ওনার মনের মধ্যে আমাকে ঘিরে খারাপ লাগা বা ক্ষোভ থাকতে পারে, সেটা তিনি প্রকাশ করেনি, কারো করেনি, সেটা আমার জানবার কথা না। এখন আসেন যে কথা আমি বলতে চাই যে আমি একজন সাংবাদিক হিসেবে যে কারো ইন্টারভিউ করতে পারি। ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কি পশ্চিমা গণমাধ্যম করেনি? আইএস এর ইন্টারভিউ কি বা অন্যান্যরা করেনি? আইরিশ যে টেররিস্ট গ্রুপের ইন্টারভিউ কি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করেনি? বিভিন্ন ফিউজিটিভ, বিভিন্ন মার্ডারার, বিভিন্ন স্মাগলার, মাফিয়া, তাদের ইন্টারভিউ কি গণমাধ্যম করে না? গণমাধ্যমের কাজটা হচ্ছে যে কোনো তথ্য পাত্র তুলে ধরা, যে কোনো মানুষকে তুলে ধরা। এখন বিষয় হচ্ছে যে আমি কি তাকে প্রমোট করলাম? আই ডিডন্ট। আমি কি আমার এই ইন্টারভিউর মধ্যে দিয়ে উনি কি বলেছেন যে উনি খুন করেননি? উনি তো স্বীকার করেছেন। এবং আমি নিশ্চিত যে এই ইন্টারভিউটা যদি পৃথিবীর অন্য কোনো অংশে আমি করতাম, প্রচারিত হতো, এটা আমি চড়া দামে বিক্রি করতে পারতাম, কিন্তু বাংলাদেশে এটা অ্যাকসেপ্টেবল হলো না। এবং সাংবাদিকদেরও একটা অংশ আমাকে খারাপ ভাবে
চিত্রায়িত করলো। পরে তো এটি নিয়ে অনেক ট্রল করা হয়েছে, অনেক অনেক লেখালেখি হয়েছে। আপনারা দেখবেন একটা টেলিভিশন চ্যানেলে গত কয়েক বছর ধরে কথায় কথা আমার বিরুদ্ধে রিপোর্ট করতো, এবং সেখানে তারা বলতো বঙ্গবন্ধুর খুনির সঙ্গে আমার যোগাযোগ, বঙ্গবন্ধুর খুনির আমি ইন্টারভিউ করেছি। হ্যাঁ, এই যোগাযোগ যে কোনো লোকের পলাতক আসামির সঙ্গে যোগাযোগ করতে পারাটাও কিন্তু একটা দক্ষতার ব্যাপার। কিন্তু বাংলাদেশে আসলে এগুলোর কোনো মূল্য নেই, এগুলোর মূল্যায়ন হয় না, এগুলোকে খারাপ চোখে দেখা হয়। কিন্তু আমি মনে করি গত কয়েক বছর 7 থেকে 24 পর্যন্ত আমি এই বিষয় নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু এটি আসলে সবার জানা উচিত, দেখা উচিত ইতিহাসের স্বার্থে। 1975 সালে আসলে কি হয়েছিল, কারা এর পেছনে। আমি মনে করি ওই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল সেটা এখনো জানা যায়নি। আরো কিছুটা এখানে হয়তো প্রকাশিত হবে, কিন্তু এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেককে জড়িয়ে ফেলা হয়েছে যারা আসলে ওইভাবে জড়িত নন, নানাভাবে তাদের কথাবার্তাকে ইন্টারপ্রেট করা হয়েছে। এই সাক্ষাৎকারটি আমাদের ইতিহাসের একটি দলিল। আমি মাত্র 5 ঘন্টার ইন্টারভিউর প্রথম পর্বটা প্রচার করতে পেরেছিলাম। সেই সময়টাতে প্রচারিত হয়েছিল, রিপিট করা যায়নি। সেখানে শুধুমাত্র তার মাইন্ডসেটটা কি ছিল সেটুকুই আলোচনা হয়েছিল ওই কথোপকথনের মধ্যে। আমি মনে করি যে এই ইন্টারভিউটি আমাদের দর্শকদের, শ্রোতাদের এবং যারা এই বিষয় নিয়ে কাজ করেন, রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সবার জানা এবং দেখা উচিত। সবার ভালো লাগবে তা নন, এই ইন্টারভিউ শুনলে অনেকে আহত হবেন, অনেকের গায়ে লাগবে, অনেকের স্বার্থাঘাত লাগবে। তারপর আমি মনে করি এটা আপনাদের সবার দেখা উচিত, এবং সে কারণে আমি মনে করি যে এই ইন্টারভিউর যেগুলো, এই পুরো কন্টেন্টটা আপনাদের সামনে উপস্থাপন করা উচিত, এবং সেই চেষ্টাটা আমি এবং আমার সহকর্মীরা করব। আমার এই চ্যানেলই হোপফুলি তৃতীয় মাত্রাতেও আপনারা তৃতীয় মাত্রা চ্যানেল এটা দেখবেন। টেলিভিশন চ্যানেলকে নিজেই বলছি যে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না, যেহেতু একবার তারা এই ঝুঁকিটা নিয়েছেন, যদিও তার জন্য তাদেরকে খুব সাফার করতে হয়নি, কিন্তু হয়তো কথা শুনতে হয়েছে, সেটুকুও যেন না হয়। আমি আমার নিজ দায়িত্বে আমি মনে করি যে এটি সবার জানা উচিত।